আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ১০১টি বিপদ, এখানে আসলে সংখ্যাটা বড় বিষয় নয়। বিপদের যে ঘটা, সেই বিপদের ঘটা বোঝানোর জন্যে ১০১টি বিপদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। একেবারে নতুন সরকার, তারেক রহমানের সরকার, এই ১০০টি বা ১০১টি বিপদ চারিদিক থেকে ধেয়ে আসছে। একটি বিপদের সঙ্গে অন্য একটি বিপদ সম্পৃক্ত। একটি বিপদ চুম্বকের মতো আরেকটি বিপদ ডেকে নিয়ে আসছে। এই সরকারের মান, মর্যাদা, ইজ্জত, আবরু, সম্মান এবং যেটিকে বলা হয় পাওয়ার অ্যান্ড ডিগনিটি, এই পুরো জিনিসের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশে ভাব চলে আসছে। সরকারের যিনি প্রধানমন্ত্রী, প্রাণান্ত চেষ্টা করছেন তিনি তার ভাবমূর্তিটিকে উজ্জ্বল করার জন্য, কিন্তু জনমানসে একজন প্রধানমন্ত্রী রূপে ইতিপূর্বে তার মা বা ইতিপূর্বে সেই সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, কিংবা সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু, জিয়া কিংবা এরশাদ, তাদের যে একটা ভাবমূর্তি বা তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে যে মানুষের মধ্যে রাজপুরুষ সম্পর্কে, রাজনীতির প্রধান ব্যক্তির সম্পর্কে যে ধরনের একটা সম্ভ্রম, সেই সম্ভ্রম তৈরি হয়ে যেত, সেটি এ জমানাতে হচ্ছে না। হয়তো সামনে হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে এই কারণে যে ১৭টি বছর তিনি এক্সাইলে ছিলেন। ২ নম্বর হলো যে তার জীবন খুব সহজ এবং স্বাভাবিক জীবন নয়। যে বয়সে তিনি পিতৃহারা হয়েছেন, সে বয়সে মূলত একটি সন্তানের বেড়ে ওঠার সময়। তো সেই বেড়ে ওঠার সময়টিতে তার কৈশোর পেরিয়ে, যখন ধরুন তার বাবা ১৯৮০ সনের কথা চিন্তা করেন, যদি তার জন্ম হয় ৬৫ সনে, তাহলে তার বয়স তখন ১৫ বছর। ১৫ বছর, এটি একটি অ্যাডোলেসেন্ট হেলথ, অ্যাডোলেসেন্ট মাইন্ড। এই সময়টিতে যখন পরিবারের প্রধান ব্যক্তি, বিশেষত যে প্রধান ব্যক্তি অত্যন্ত সুপ্রসিদ্ধ, অত্যন্ত ব্যক্তিত্ববান এবং খুব কঠোর হস্তে পরিবারকে নিয়ন্ত্রণ করেন, শাসন করেন, এইরকম একজন পরিবারের যে প্রধান ব্যক্তি, তিনি যদি মারা যান, নিহত হন, ওই পেইন পরিবারের মধ্যে আসে। আর এই পরিবারের মধ্যে যারা অ্যাডোলেসেন্ট থাকে, যাদেরকে টিনেজ বলা হয়, তারা প্রায়ই মারাত্মক কতগুলো ভুল করে বসে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে দুটো উদাহরণ দেই। যেমন ধরুন, আমি জেলখানাতে গিয়েছি ২০১৩ সনে। তখন ঠিক এই সেম, মানে ১৩-১৪ বছর বা ১৫ বছর আমার বড় সন্তানটির বয়স। আমার স্ত্রী খুব কাঁদতেন। আমি এই বিপদের মধ্যে পড়েছি, কিন্তু আমার বড় সন্তানটি মনে হলো যে সে একটা ফ্রিডমের মধ্যে পড়ে গেছে। সে একটা স্বাধীনতা পেয়েছে, ইচ্ছামতো সে ঘুরতে পারছে, ইচ্ছামতো সে যেতে পারছে, সারাদিন সে বাইরে থাকতে পারছে, কেউ তাকে জিজ্ঞাসা করছে না, নো বডি, সে কাউকে কেয়ার করছে না। একটা সময় আমার স্ত্রী যখন খুব বেশি কান্নাকাটি করলেন, তখন সে বলল যে, আরে বাবা তো ওখানে খুব সুখে আছে, শান্তিতে আছে। তো এই যে টিন এজ, ১৩ থেকে একেবারে ১৯ পর্যন্ত, বা এখন আরও বেড়ে গেছে, এখন এটা ২১ বা ২৩ বছর পর্যন্ত এই যুগের ছেলেরা, মেয়েরা বাস্তব জীবন সম্পর্কে কোনো চিন্তাই করে না, এবং কখনো কখনো পরিবারের যে ট্র্যাজেডি, এটাকে তারা কমেডি হিসেবে মনে করে। আমার নিজের ব্যক্তিগত আর একটা বলি, যে একবার আমাদের যৌথ ফ্যামিলি, তো যে কোনো কারণ হোক, আব্বা এবং কাকা
তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো এবং ওই দিন আমাদের পরিবারের মধ্যে মনে হলো যে তারা আলাদা রান্না করবে। মানে মা আলাদা রান্না করছেন এবং কাকা খুব কান্নাকাটি করছেন। সে পৃথক হবেন না। তো আমি এটাকে খুব একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমার কাছে মনে হলো। দুটো কারণ। কাকা প্রচণ্ড শাসন করতেন। তো যদি সংসার আলাদা হয়ে যায়, আব্বা তো বিদেশে থাকেন, কাকা আর আমাকে মারতে পারবেন না। দ্বিতীয়ত হলো যে আমাদের পরিবারে একটা খুব বড় একটা রেডিও ছিল। এটা কত হবে ধরেন বিশাল। ওই অত বড় রেডিও আমাদের ওই জমানাতে আ মানে অন্য কোথাও আমি দেখিনি, পরবর্তী জীবনেও দেখিনি। একটা ব্রিটিশ মার্ফি ব্র্যান্ডের একটা রেডিও। সম্ভবত ৩ ফিট ছিল পাশে একটা হারমোনিয়ামের মতো। ৩ ফিট এরকম বড় একটা হারমোনিয়ামের মতো আর উচ্চতাও এরকম। অত বড় রেডিও আমি কখনো দেখিনি। সে কি সাউন্ড! তো এটার দখল-দায়িত্ব ছিল কাকার কাছে। তো যখন এটা আলাদা হলো আমি সেটা কাকার রুম থেকে এনে নিজে সেটা জোরে, জোরে বাজালাম। অন্য সময় হলে কাকা যেটা করতেন একদম কানের উপর জোরে একটা মানে কষে চড় বসিয়ে দিতেন। কিন্তু সেদিন তো কাকা নিজেই ক্লান্ত, বিধ্বস্ত। তিনি আর কিছু বললেন না এবং I was one of the happiest man at that day. এই হলো অ্যাডোলেসেন্ট বয়সের স্বার্থপরতা। তো এই সময়টিতে যা হয় আমাদের আরো একটা ঘটনা বলি। আমার চাচা পুলিশের কর্মকর্তা ছিলেন। মানে এর চাইতে আর ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। কিন্তু তার এই সেম বয়সে ছেলেটা যখন ১৫ বছর, ১৬ বছর আমার বড় ভাই, চাচাতো ভাই। তো কাকা মারা যাওয়ার পরে তার অঢেল সম্পত্তি। তো অঢেল সম্পত্তি সেই ছেলে এমন হয়ে গেল যে ওই জমানাতে গাঁজা ছাড়া মানে তার আর জীবন চলেই না। পুরো পরিবারের জন্য মানে এমন একটা যাকে বলা হয় কুলাঙ্গার হয়ে গেলেন তিনি যে মৃত্যু পর্যন্ত সে আমার বড় ভাই আর জীবনে কাজ করেনি। শুধু সে গাঁজা খেতেন, পিতার সয় সম্পত্তি বিক্রি করতেন আর বসে, বসে খেয়ে, খেয়ে তিনি মারা গেলেন। তো সেই দিক থেকে যেটা হয় যে এই অ্যাডোলেসেন্ট হেলথে বা টিনেজে সেটা নারী হোক, পুরুষ হোক, সেই সময়টাতে তার যে নিয়ন্ত্রণ পরিবারের উপর থাকে সেই নিয়ন্ত্রণটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এটা হয়েছেন বা হয়েছে কিনা এটা উনার ঘনিষ্ঠজন বলতে পারবে, বাট এরকম একটা পেইন তার জীবনে থাকতে পারে। দ্বিতীয়ত যে পরবর্তীতে তার মা এরশাদের জমানাতে যেভাবে নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, যেটা রাজপথে দেখেছি। এ ছিল মানে দৈনিক বাংলার সামনে একদিন তাকে পুলিশ লাঠিপেটা করছিল এবং তার একটা বাড়িতে পুলিশের লাঠির আঘাতে বেগম জিয়ার ব্লাউজের যে ডান হাত অথবা বাম হাতের অংশটা ফেটে গিয়েছিল। বা যে অপমান করে তাকে হোটেল পূর্বানী থেকে এরশাদ সরকার গ্রেপ্তার করেছিল, এটা যেকোনো সন্তান মায়ের এই দৃশ্য দেখলে তার মধ্যে স্বাভাবিকতা থাকে না। এভাবে বহু বছর এই যে তার জীবনের ৬২ বছর বয়স বা ৬৩ বছর বয়স, এর মধ্যে ব্যবসার সফলতা আছে, ব্যর্থতা আছে, প্রেম আছে, বিরহ আছে, ভালো লাগা আছে। অসংখ্য দেনা পাওনার যে হিসাব, সেই হিসাবের মধ্যে এসে অল অন এ সাডেন আপনাকে যদি একটি রয়্যাল বেঙ্গল টাইগার রূপে কাজ করতে হয়, তাহলে এটা সময় নেবে। যে সময়টি আমাদের দেশের জনগণ দিতে চাচ্ছে না। ফলে তাকে সবাই তারেক জিয়া, তারেক এই নামে সম্বোধন করছে এবং যারা একটু সিনিয়র তারা অনেকে তুই-তুকারি করে বলার চেষ্টা করছে। যেমন ফরহাদ মাজার সাহেব বললেন যে, "তারেককে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে।" ইট মিনস ৬২ বছর বয়স্ক একজন মানুষ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক সেম কথা জিয়াকে নিয়ে বলতে পারবেন না, এরশাদকে নিয়ে বলতে পারবেন না, কিংবা বঙ্গবন্ধু কত বছর বয়সে বলেন তো উনি ১৯২০ সনে ওনার জন্ম। তাহলে ১৯৭১ সনে তার বয়স কত বছর? ৫০ বছর, ৫১ বছর। তো তারেক রহমান সাহেবের চেয়ে ১০ বছরের ছোট বঙ্গবন্ধু। জিয়াউর রহমান আরও ছোট।
তো সেই দিক থেকে যখন ৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তখন তার বয়স কত? তো সেই তুলনায় তারেক রহমান সাহেবের এই যে ম্যাচুরিটি, এই ম্যাচুরিটির পরেও আমজনতা তাকে একজন ম্যাচিউরড, একজন অভিজ্ঞ, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক ভাবতে পারছেন না। আপনি যতই সহজ সরল হওয়ার চেষ্টা করছেন, যতই অস্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, যতই যাকে বলা হয় মানুষের মনোরঞ্জনের চেষ্টা করছেন, ওটা উল্টো আরো রিভার্স হয়ে যাচ্ছে। আবার এখন যদি নিষ্ঠুর বা যাকে বলা হয় ক্ষমতা দেখাতে চান, ফুং-ফাং করেন, লোকজন আরো গালাগালি করবে। তো এই যে সমস্যাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ততা। এটা কেন হলো? এটা বিএনপির লোকজন ভালো বলতে পারবে। আমার মুখ দিয়ে কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। ২ নম্বর হলো যে তার যে সঙ্গী সাথী। এখন এই সঙ্গী সাথীরা কেমন? একটা মানুষের উপর তার কর্মের উপর বরকত আসে ৩ টি কারণে। প্রথম কারণটা হলো ফিজিক্যালি সৎ হতে হবে। মানে তার শরীরের গঠন হতে হবে, তার রক্তের গঠন হতে হবে হালাল টাকা দ্বারা। ২ নম্বর হলো জেনা, ব্যভিচার, মদ্যপান এই সকল মন্দ কর্মের কারণে তার শরীরের যে ফিজিক্স, এই ফিজিক্সের মধ্যে কোনো রকম নেশা তৈরি হবে না। তো এরকম কয়জন লোক আছেন যাদের শরীর একেবারে জমজমের পানি দিয়ে ধোয়ার দরকার নেই। এরপর হলো তাদের চরিত্র, তাদের মন মানসিকতা, তাদের ঈমান। এরপরে তাদের জ্ঞান, বুদ্ধি, লেখাপড়া। সব মিলিয়ে এখানে আল্লাহর রহমত এবং বরকত আসবে, লোকজন ভালো জানবে এবং এরকম একটা চরিত্র মানে এই মন্ত্রী পরিষদের কতজনের উপর আছে? খালি যদি বলেন হালাল টাকা কয়জনের আছে বা কয়জন মদ খায় না বা কয়জন জুয়া খেলেনি, কয়জনের জীবনে যৌনতা সংক্রান্ত কোনো পারভার্সন নেই, এটার উপরে কিন্তু এই সরকারের রহমত এবং বরকত নির্ভর করছে। গেল ২। ৩ নম্বর হলো যে পরিপক্কতা, রাজনীতির কৌশল, পরিপক্কতা এবং কানেক্টিভিটি। বাংলাদেশে যে সকল বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন বা এই বিদেশ থেকে খলিলুর রহমান সাহেবরা আছেন, এদের সবচেয়ে একটা বড় ব্যাপার হলো যে সমাজের সর্বস্তরে এদের কারোরই ভালো কানেক্টিভিটি গত ১৭ বছরে তাদের ছিল না। আগে ছিল যখন তারা মন্ত্রী ছিলেন, কিন্তু ইন জেনারেল ধরুন আমি জাতীয় পার্টির কয়েকজন লোকের নাম বলি। মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ। এই মানুষগুলো দেখেন ১৯৮২ সন থেকে আজকের দিন পর্যন্ত তারা যে মানুষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করেছে, ক্ষমতায় থাকতেও রক্ষা করেছে, ক্ষমতা চলে যাওয়ার পরও তাদের সঙ্গে সেই সম্পর্কটা রক্ষা করেছে। যেমন ধরেন আইনমন্ত্রী ছিলেন মুজিবুল হক চুন্নু। অনেক রাতে আমার একটা প্রয়োজন হলো, অনেক রাতে। তো সে আমার ডিপার্টমেন্টের বড় ভাই। আমি সঙ্গে সঙ্গে তাকে টেলিফোন করলাম। সে সেই রাতে রেসপন্ড করলেন এবং তখনই একজন ডিস্ট্রিক্ট জাজের বদলি নিয়ে ব্যাপার ছিল বা সমস্যা ছিল, রাতের মধ্যে তিনি সেটা সমাধান করলেন মুজিবুল হক চুন্নু। আচ্ছা ধরুন রুহুল আমিন হাওলাদার আমাদের এলাকার গ্র্যান্ড লিডার, বা কাজী ফিরোজ রশিদ, ছাত্রলীগ বলেন অন্য বলেন, মানে কাজী ফিরোজ রশিদ ছিলেন আমার স্বপ্নের পুরুষ। উনি ২৬ বা ২৭ বছর বয়সে যখন টেলিকমিউনিকেশন মন্ত্রী হলেন, আমি তখন সাংবাদিক, ৮৬, ৮৭ বা ৮৮ সনের দিকে। মানে আমি ওনার বাসায় গিয়ে রোজ খালি বসে থাকতাম, ওনাকে দেখতাম, আমার ভালো লাগতো। অনেক পাখি টাকি পুষতেন। তো এই মানুষগুলো টিল নাও তাদের এখন কিচ্ছু নেই, কিন্তু ওই সময়টাতে আমার সাথে যেমন সম্পর্ক ছিল এখন আমার সঙ্গে একই সম্পর্ক। এই যে রাষ্ট্রপতি হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, মানে ওনার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হলো তখন থেকে আজকের দিন পর্যন্ত একই রকম সম্পর্ক। কিন্তু বিএনপির যে সকল নেতা, মানে বিএনপির যে সকল নেতা ধরেন একমাত্র পাপিয়া ছাড়া আর কারোর সঙ্গে আমি ঠিক এইরকম অ্যাডাপশন চিন্তা করতে পারছি না।
ধরুন খুব ভালো সম্পর্ক জহিরুদ্দিন স্বপনের সঙ্গে ছিল, এহসানুল হক মিলন সাহেবের সঙ্গে ছিল, আইনমন্ত্রী আসাদ সাহেব আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, একেবারে ছোট ভাই। কিন্তু মানে কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যে একটা টেলিফোন করব তাদেরকে, বা স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন তিনিও আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ব্যক্তিগত সম্পর্ক ডিপার্টমেন্টের বড় ভাই হলেও বন্ধুত্বের মতো সম্পর্ক। কিন্তু যে কোনো একটা প্রয়োজনে তাদেরকে ফোন করব, কথা বলবো, এই সাহস আমার মধ্যে হচ্ছে না। মনে হচ্ছে যে আমি টেলিফোন করলে ফোন ধরবে না, ফোন ধরলে কাজ করবে না। এই যে একটা সম্পর্ক, যেটা ধরেন যারা পলিটিক্যাল লিডার, যারা জাতীয় পার্টি ছিল বা আওয়ামী লীগ ছিল, এই জমানাতে কখনই আমি যেখানে থাকি না কেন আমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল। ইভেন বিএনপি জামানাতে, আগের জামানাগুলোতে যারা মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে এরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু এই জামানাতে যারা ক্যাবিনেটে স্থান নিয়েছেন অলমোস্ট সবাই কিন্তু সেই 2018 থেকে, যেহেতু একই দল করি, অন্যরকম সম্পর্ক। কিন্তু মন্ত্রী হওয়ার পরে রবিউল সাহেবকে, এখন যোগাযোগ মন্ত্রী, একটা টেলিফোন করব, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে একটা টেলিফোন করব, আমার বিশ্বাসই হয় না। মানে আমার ভয় লাগে, মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। যদি আমি ধরেন এই তাদের মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার আগে তাদেরকে বলতাম যে ভাই আসেন আমার বাসায় এক কাপ চা খান, রাতে খান, তারা খুশি হতেন। বউ বাচ্চা নিয়ে অনেকে বেড়াতে আসতেন। বা আমি যদি বলতাম যে আই এম কামিং টু ইউর হোম, মানে এই মন্ত্রী পরিষদের খুশি হতেন না এমন কোনো লোক নেই, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এখন কি হলো, হঠাৎ ক্ষমতা আসার পরে এই যে তাদেরকে দেখে আমার ভয় লাগছে, বিশ্বাস হচ্ছে না। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম। জনগণের, তাহলে আমার যদি এই অবস্থা হয় তো জনগণের কি অবস্থা হবে? এটা হলো রাজনীতির সবচেয়ে বড় মানে প্রাপ্তি এবং অপ্রাপ্তি। ধরুন অনেক আগে তোফায়েল সাহেবের বাসায় আমি একদিন গেলাম। তো তোফায়েল সাহেবের বাসায় গেলাম, উনি বাসায় নেই। ওনার স্ত্রী যখন শুনলেন আমি আসছি, আমাকে ডাকায় নিলেন। ও মাই গড! তিনি রান্নাঘরে রান্না করতেছিলেন, আমাকে সেই রান্নাঘরের মধ্যে ডেকে নিলেন। সিমিলারলি এম কে আনোয়ার সাহেব, একদিন তার বাসায় গেছি, মন্ত্রী, উনি বাসায় ছিলেন না। উনি বাসায় না থাকার কারণে ওনার স্ত্রী এলেন এবং উনি ওই বাগানে বসেছিলেন, সেই বাগানে আমাকে বসাই না, দীর্ঘক্ষণ আমার সঙ্গে উনি আলোচনা করলেন। আচ্ছা, এরপরে ধরুন আরও অনেকে, নাসিম সাহেব ছিলেন, প্রয়াত যে স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের নাসিম সাহেব। নাসিম সাহেবের সঙ্গে একবার দেখা করতে গেছি, উনি একটা জরুরি মিটিংয়ে ছিলেন, দৌড়েই মিটিং থেকে বের হয়ে আসলেন। এসে উনি একেবারে ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন, বেডরুমে, বলে যে ভাই তুমি বসে তোমার ভাবির সাথে চা খাও, আমি কাজটা শেষ করে আসছি। আমি এই কথা বলতেছি 1988-89 সনে, তখন আমার বয়স কি ছিল। তো সেই পর্যায়ে একজন জাস্ট একটা জুনিয়র সাংবাদিককে, আব্দুর রাজ্জাকের কি অবস্থা, অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের সেই যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনটা এখন বিএনপির মধ্যে নেই। ফলে এই যে বিএনপির গণসম্পৃক্ততা, এসবই এখন যা কিছু দেখছেন সাজানো, অভিনয়, তৈরি করা। কিন্তু পাবলিকের যে পারসেপশন, পাবলিক যে বিএনপিকে আপন মনে করবে, যে আমি যেভাবে বললাম ঠিক সেই রকম। আপনি ধরেন আমার এলাকার 2 জন সংসদ সদস্য, আমি যে এলাকাতে এমপি হয়েছি গলাচিপাতে, এখানে নুরুল হক নুরু, তো এ তো আমার একেবারে 6 নম্বর 7 নম্বর ভাইয়ের চেয়েও ছোট। 7 নম্বর ভাই যে আছে তার চেয়েও বয়সে ছোট, মানে সর্বশেষ যে আমার ভাইটি আছে। আর সদরপুরে যেটা হয়েছে আর এক ছোট ভাই, ভাঙ্গা সদরপুর চরবদ্দর হোসেন শহীদুল ইসলাম বাবুল। তো বাবুলকে মূলত আমি অনুরোধ করেছিলাম যে বাবুল তুমি সদরপুর থেকে করো। তখন আমাকে বললো যে ভাইয়া সদরপুর তো আপনার এলাকা, আপনি করেন। তা আমি বললাম যে না, আমি আসলে ইলেকশন করবো না, তুমি এখানে করো। তুমি যে তোমার যে শামাওবাইদের যে এলাকা যেটা আছে ওখান থেকে তোমাকে দেয়া হবে না, আমি যতটা জানি তারেক রহমান সাহেব সম্পর্কে, ওখানে শামাওবাইদই পাবে, অযথা গন্ডল করে লাভ নেই, এই সিটটি খালি আছে, ইউ ট্রাই। এরপরে দেখলাম যে সে সেখান থেকে কাজকর্ম করছে, তো আমার দোয়া। কিন্তু এই যে সে এমপি হয়ে গেছে, এমপি হওয়ার পর তাকে আমার ভয় লাগছে। আগে যেভাবে তাকে একটা টেলিফোন করতাম বা কথা বলতাম, নুরুকে একটা কথা বলতাম বা করতাম, কিন্তু সেই সম্পৃক্ততাটা এখন আর হচ্ছে না। এখন হয়তো ওরা ওদের মতোই আছে, নুরুও আছে, শহীদুল আছে, এরকম অসংখ্য মানুষ।
কিন্তু জনগণের সাথে যে একটা স্বাভাবিক যে সম্পৃক্ততা বা সরকারের যে একটা অ্যাডাপশন, গণমুখিতা, সেই গণমুখিতা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে যোগাযোগ করতে কেউ কমফোর্ট ফিল করছে না, তাদেরকে কেউ দাওয়াত করছে না, তারাও কোথায় যাচ্ছে না, ঘোরাফেরা করছে। এর বাইরে অর্থনীতি, এর বাইরে কূটনীতি, এর বাইরে দুর্নীতি, চাঁদাবাজি, অসততা, সব মিলিয়ে ১০১টি সমস্যা এই সরকারকে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরেছে। কিভাবে এর থেকে সরকার বের হবে একমাত্র আল্লাহই জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।